So welcome everybody to the class. আজকে আমরা শুরু Thank করতে you, যাচ্ছি, sir. বাকিরা যারা এখনো জয়েন করেনি ওরা করুক। তো গত ক্লাসে আমরা ডেফিনিশন, ফাংশন এগুলো নিয়ে আলাপ করেছি। আজকে আমরা টাইপস অফ ইন্স্যুরেন্স নিয়ে আলাপ করব প্রথমে, তারপরে ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং এই বিষয়টি ডিসকাস করব, এরপরে প্রিন্সিপালস। তো প্রথমে আমরা টাইপস নিয়ে যদি কথা বলি, ইন্স্যুরেন্স হ্যাভ ডিফারেন্ট ক্যাটাগরিজ, ডিফারেন্ট টাইপস। প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো লাইফ ইন্স্যুরেন্স এবং আরেকটি হলো জেনারেল ইন্স্যুরেন্স। So if you observe the insurance company in our country, you will find there are two types of insurance company. So one category are defined themselves as general insurance এবং other types are life insurance. অনেক কোম্পানি তারা লাইফ ইন্স্যুরেন্স হিসেবে পরিচিত এবং অনেক কোম্পানি দেখবে তাদের নামের সাথে জেনারেল ইন্স্যুরেন্স হিসেবে পরিচিত। এটা হলো প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনলি ডিল উইথ দ্য লাইফ অফ হিউম্যান বিং, আমাদের জীবন, আমাদের লাইফ, এটি নিয়ে তারা বিভিন্ন ধরনের পলিসি সেল করে। লাইফের আবার বিভিন্ন ক্যাটাগরির পলিসি আছে, সেগুলি আমরা ডিটেলস জানবো। তো শুধু লাইফ নিয়ে ডিল করে যে কোম্পানিগুলি, সেগুলি হলো লাইফ ইন্স্যুরেন্স, তারা অন্য কোনো ইন্স্যুরেন্স তারা করে না। এন্ড আদার হলো জেনারেল, আরেকটি কি বললাম, জেনারেল। জেনারেলের মধ্যে কি পড়বে, আদার দেন লাইফ, মানে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্য যত ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, যেমনি ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, তারপরে তোমার কার ইন্স্যুরেন্স, তারপরে তোমার পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, যেভাবেই বলি, বিভিন্ন ক্যাটাগরির যত ইন্স্যুরেন্স রয়েছে এগুলি জেনারেল ইন্স্যুরেন্স এরা কভার করে থাকে। ফর এক্সাম্পল, তুমি একটি গাড়ি কিনেছো, এখন এটার ইন্স্যুরেন্স করবে, তাহলে তুমি কোথায় যাবে? তুমি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলি রয়েছে সেখানে যাবে। আর তুমি যদি তোমার লাইফের উপরে একটা পলিসি কিনতে চাও, যে আমি একটা 5 বছরের একটি লাইফ পলিসি কিনবো, সেক্ষেত্রে তুমি আবার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাবে। আবার তুমি যদি মনে করো হোল লাইফ পলিসি কিনবো, যে মারা গেলে তখন আমার ডিপেন্ডেন্ট যারা আছে, ফ্যামিলি মেম্বার আছে, তারা কিভাবে চলবে, তাদের জন্য কিছু করে যেতে চাই, সেক্ষেত্রে একটা লাইফ পলিসি, দেন উইল গো টু দ্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই হলো মূলত দুই ধরনের। তাহলে আমরা যদি ক্যাটাগরাইজ করি, আমরা বলবো যে লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেলকে আবার যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে হয়তো ফায়ার, মেরিন এবং আদার্স, এই তিন ভাগে ভাগ করে ফায়ার এক ভাগ, মেরিন এবং বাদ বাকি যত আছে সবগুলিকে আদার্স এর মধ্যে আমরা ফেলতে পারি। তো এরকমের ক্যাটাগরাইজ আমরা করতে পারি। তো অন্যদিকে যদি আমরা বলি অ্যানাদার অ্যাসপেক্টে, সেটি হলো দেয়ার আর সাম ইন্স্যুরেন্স কোম্পানি যাদেরকে বলা হয় টাকাফুল কোম্পানি। টাকাফুল টাকাফুল কোম্পানিগুলি কি? দে আর দ্য অল্টারনেটিভ টু দ্য কনভেনশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। কনভেনশনাল ইন্স্যুরেন্স কোম্পানির অল্টারনেটিভ হলো এই টাকাফুল কোম্পানিগুলি। তারা কি করে? তারা এই কনভেনশনাল বা ইন্টারেস্ট অফ গ্যাম্বলিং বেসড যে পলিসিগুলি রয়েছে, সেগুলির অল্টারনেটিভ হিসেবে দে আর প্রোভাইডিং সাম ইন্স্যুরেন্স পলিসি বেসড অন দ্য ইসলামিক প্রিন্সিপালস। এগুলিকে বলা হয় টাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি। And টাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি, they also provide the general and life both services. মানে টাকাফুল কোম্পানিগুলি তোমাকে লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল যত পলিসি আছে সবগুলোই তারা প্রোভাইড করে থাকে। বাট ডিফারেন্স ইজ দ্যাট দেয়ার প্রিন্সিপালস আর বেসড অন ইসলামিক প্রিন্সিপালস। ইসলামিক যে নিয়ম নীতি রয়েছে তার উপরে ভিত্তি করে তারা পলিসিগুলি সেল করে থাকে। এই কোম্পানিগুলিকে আমরা বলছি টাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি। স্যার, আমাদের দেশে এরকম তাকাব্বুল ইন্স্যুরেন্স কোম্পানির নাম কি? আমাদের দেশে অনেক, there are different companies, many companies. তুমি যে কোম্পানিগুলির নামের শেষে টাকাফুল দেখবে, ওইগুলোই হলো টাকাফুল।
এবং কোন কোন কোম্পানির নামই তো টাকাফুল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটাই একটা কোম্পানির নাম। আর কোন কোন কোম্পানির টাকাফুল শব্দটি থাকে। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. তুমি জাস্ট গুগলে একটু সার্চ করো যে টাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ, তাহলে লিস্ট চলে আসবে যে অনেক, দেয়ার আর ভ্যারাইটিস অফ কোম্পানিজ, দেখবে অনেক কোম্পানি চলে আসছে। স্যার এটা বিমা কি স্যার জায়েজ করা ইসলামের দৃষ্টিভঙ্গিতে? সেটা আমরা আলাপ করব এর পরের টপিকে যখন আসবো, যে গ্যাম্বলিং ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ভার্সেস গ্যাম্বলিং, এই নিয়ে আমরা একটা আলোচনা আছে আমাদের বইয়ের মধ্যেও আছে, ওটা নিয়ে আলোচনা করব। তাহলে টাইপসটা আমরা আলাপ করলাম, এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো, না হলে আমরা পরের টপিকে যাচ্ছি। So পরের টপিকে আমরা এরপরে যেটি আলাপ করব ইন্স্যুরেন্স ভার্সেস গ্যাম্বলিং। এই যে প্রশ্নটি করলে যে এটি জায়েজ কি না জায়েজ, জায়েজ না জায়েজের বিষয় তো আসলে আসে যে ইসলাম সাপোর্ট করে কি করে না, অ্যাকর্ডিং টু ইসলামিক প্রিন্সিপাল। তো এটি তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার আগে, তোমরা জানো বাংলাদেশে ব্যাংকিং প্র্যাকটিসে দুই ধরনের রয়েছে, একটি হলো কনভেনশনাল ব্যাংকিং আর বেসড অন ইন্টারেস্ট, আর একটি হলো ইসলামিক ব্যাংকিং বেসড অন ইসলামিক প্রিন্সিপাল। দুই ধরনের ব্যাংকিং সিস্টেম আমাদের রয়েছে। তো তেমনি ভাবে এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও দুই ধরনের সিস্টেম রয়েছে, একটি হলো কনভেনশনাল আর একটি হলো টাকাফুল। তো এখন ইসলামিক ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হলে তো আগে তোমাকে ইন্স্যুরেন্স বিষয়টি কি সেটি আগে ক্লারিফাই হতে হবে। গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে ইন্স্যুরেন্স হলো এক ধরনের কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিজ, ইনসিওর্ড এন্ড ইন্স্যুরার। এবং কিসের কন্ট্রাক্ট? ট্রান্সফারিং রিস্ক ফ্রম ওয়ান পার্টি টু অ্যানাদার। এখানে রিস্ক ট্রান্সফার হয়, রিস্ক আমরা আমাদের ইন্ডিভিজুয়াল রিস্ক, বিজনেস রিস্ক, এগুলি কোম্পানির হাতে দিয়ে দিচ্ছি, কোম্পানির কাছে ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি এগেইনস্ট দ্য পেমেন্ট অফ প্রিমিয়াম। এবং যদি কোনো ধরনের লস হয়, কোনো রিস্ক হয়, সেটি কোম্পানি আমাদেরকে আবার কম্পেনসেট করবে বা ক্ষতিপূরণ দেবে। তো এখন গ্যামলিং বিষয়টি কি? তোমরা অনেকেই জানো গ্যামলিং হলো একটি প্র্যাকটিস রয়েছে আমাদের সোসাইটিতে আসসালামু রয়েছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো অনেক দেশেই রয়েছে গ্যামলিং। তো এখন এই গ্যামলিং এর সাথে ইন্স্যুরেন্সের সম্পর্ক কি বা এর সাথে ডিফারেন্স কি সেটি আমরা দেখব। গ্যামলিং কোনটি? গ্যামলিং নাম শুনেছো? জি স্যার, জুয়া জুয়া। জুয়া স্যার। স্যার জুয়া স্যার। যেখানে আনসার্টেনটির উপরে কোনো ধরনের কন্ট্যাক্ট হয়, আনসার্টেনটির উপরে কোনো ধরনের পলিসি হয়, কোনো বিজনেস হয়, কোনো অ্যাক্টিভিটিস হয় যেটি বেসড অন আনসার্টেনটি। তো এখন এই গ্যামলিং গুলি কিরকম হয়? স্যার যে যে ক্যাসিনো, ক্যাসিনো কোপা এক আমেরিকা ধরনের স্যার gambling। কে জিতবে এটার উপরে জুয়া লাগে স্যার। হুম। এখন ইউরোপিয়ান লিগে কে জিতবে? মনে করো এখন ক্রিকেট ম্যাচেও তো এগুলি হয়, হয় না? জি জি স্যার। স্যার। তাহলে কে জিতবে এটা তো আমরা জানি না, তেমন এটা আনসার্টেন। আনসার্টেনটির উপরে যখন কোনো মানে কোনো অ্যাক্টিভিটিস করা হয়, বিজনেস করা হয়, সেটি হলো গ্যাম্বলিং। ক্যাসিনো, ক্যাসিনোতে কি হয়? তুমি যদি ক্যাসিনো খেলা খেলো, সেক্ষেত্রে কি হবে? আইদার ইউল বি গেইনার অর ইউল বি লুজার, তাই তো? তুমি হয়তো এখানে এই এর সাথে যদি জড়িত হও, পার্টিসিপেট করো, তাহলে তুমি এখানে কিছু খরচ করতে হবে এবং এই খরচের মাধ্যমে তুমি আরো বেশি টাকাও পেতে পারো। আবার উল্টাটিও হতে পারে যে তোমার সব টাকা আবার নাই হয়ে গেল, তুমি লুজার হলে, সেটিও হতে পারে। কারণ তুমি তো জানো না যে whether you will be gainer or loser, কারণ বেসড অন আনসার্টেনটি। এরকমের আনসার্টেনটির উপরে যে বিজনেস বা যে অ্যাক্টিভিটিস গুলি হয়, সেগুলি হলো গ্যাম্বলিং। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। লটারি, লটারিতে কি হয়? লটারিতে
যে কাজটি হয় সেটিও গ্যাম্বলিং, কারণ এখানেও একটি আনসার্টেনটি রয়েছে। এরকমের যত ধরনের আনসার্টেনটির উপরে ব্যবসা বলো বা যে কোনো অ্যাক্টিভিটিস বলো যার ভিত্তি হলো আনসার্টেন, সেগুলি হলো গ্যাম্বলিং। তো এখন এ কারণে ইন্স্যুরেন্সকেও অনেকে গ্যাম্বলিং বলে থাকেন। কারণ কি? কারণ রিস্ক, এই বিষয়টি তো আনসার্টেন, বাই ডেফিনেশন রিস্ক ইজ আনসার্টেন। তো এখন রিস্ক যেহেতু আনসার্টেন, মানে তোমার লস হবে কিনা উই আর নট শিওর, আমি মারা যাব কিনা, মানে এটা কখন যাব সেটা উই আর নট শিওর, তারপরে আগুন লাগবে কিনা উই আর নট শিওর। এরকমের যত ধরনের আনসার্টেনটি রয়েছে যার উপরে বেস করে ইন্স্যুরেন্স হয়, এই সবগুলি হলো আনসার্টেন। আর যেহেতু আনসার্টেন বিষয়ের উপরে বিজনেস হয় বা এই অ্যাক্টিভিটিস গুলি হয়, সে কারণে এটাকে গ্যাম্বলিং হিসেবে অনেকে বলে থাকেন। কিন্তু ইন্স্যুরেন্সের যারা প্রবক্তা, যারা এসব প্রিন্সিপালস তৈরি করেছেন বা এই সিস্টেমটাকে ডেভেলপ করেছেন, তারা ইন্স্যুরেন্সকে আবার গ্যাম্বলিং বলতে নারাজ। তারা এটাকে গ্যাম্বলিং বলতে চান না। কেন চান না? তারা বলতে চান যে গ্যাম্বলিং এর ক্ষেত্রে কি হয়, এটি তো আইদার ইউল বি লুজার আর ইউল বি গেইনার। আর ইন্স্যুরেন্স কোম্পানিতে তুমি যদি পলিসি কিনো, সেক্ষেত্রে তো তোমার খালি গেইনই হবে। মানে গেইন হবে না, মানে লুজারও হবে না, গেইনারও হবে না, তোমাকে ক্ষতিপূরণ দিবে। মানে তোমার একটা অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্টে তোমার 10,000 টাকা বা 10 লাখ টাকা লস হলো। এখন ইন্স্যুরেন্স কোম্পানি তো তোমাকে ওই 10 লাখ টাকাই দিল যতটুকু ক্ষতি হয়েছে। তাহলে তার মানে কি, তোমার নো গেইন নো লস। তো নো লস নো গেইন মানে কি? মানে হলো ক্ষতিপূরণ। তোমার যতটুকু হারিয়েছো তোমাকে তো ততটুকু দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি। বেশি দিলেই না তুমি গেইনার হবে, আর যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে তুমি লুজার হবে। তো যেহেতু অ্যাক্সিডেন্টে যতটুকু খরচ হয়, মানে যতটুকু ক্ষতি হয়, ইন্স্যুরেন্স কোম্পানি কম্পেনসেট অনলি দ্যাট অ্যামাউন্ট, নট মোর নট লেস। তাহলে এটা তো আসলে গ্যাম্বলিং এর সাথে মিলে না, এটা একটা যুক্তি তারা দিয়ে থাকে। আর আরেকটি যুক্তি দেয় তারা, সেটি হলো ইন্স্যুরেবল ইন্টারেস্ট। মানে হলো তুমি ইন্স্যুরেন্স করতে হলে কিসের উপরে ইন্স্যুরেন্স করবে, সেটি তোমার প্রপার্টি হলে তোমার নিজস্ব প্রপার্টি হতে হবে, লাইফ হলে তোমার নিজস্ব লাইফ হতে হবে। তুমি যার উপরে ইন্স্যুরেন্স করতে চাও সেটার পজিশন, সেটার ওনারশিপ তোমার হতে হবে, এছাড়া তুমি ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, যে গ্যামলিং এর ক্ষেত্রে যেটি হয়, যে এখানে কোনো ওনারশিপ লাগে না। কারণ তুমি একটা লটারি টিকিট কিনবে, সেটি তোমার বাসার পুশি ক্যাট বিড়ালের নামেও কিনতে পারো। তুমি তোমার ওই যে একটা গাছ আছে তার নামেও কিনতে পারো। তুমি এককালে কোনো বন্ধুর সাথে পরিচয় ছিল এখন নাই, তার নামেও কিনতে পারো। তার মানে তুমি কোনো আকাশ বাতাসের নামেও কিনতে পারো। তুমি ক্যাসিনো খেলবে, সেটিও তুমি নিজেও খেলতে পারো, তোমার মানে অন্য কারোর নামেও খেলতে পারো, যার সাথে তোমার পরিচয় নাই তার নামেও খেলতে পারো। মানে গ্যাম্বলিং হলো এরকম। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইউ নিড টু হ্যাভ দ্য ওনারশিপ, ইউ নিড টু পজেস দ্য প্রপার্টি। এটা যদি পজেস করো তাহলে তুমি তার উপরে পলিসি কিনতে পারো। তো এটি তারা ডিফারেন্সিয়েট করে এটা এভাবে, যে তোমার পজিশন থাকতে হবে বা ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে। এটা হলো একটা যুক্তি তারা দিয়ে থাকে। আর সেকেন্ডলি যেটা আগে বললাম সেটি হলো, কি বলেছিলাম, যে এক্ষেত্রে নেচার অফ রিস্ক ডিফারেন্ট। এখানে তোমার কোনো লাভ লোকসান হয় না। কি হয়? অনলি কম্পেনসেশন, নো প্রফিট নো লস, অনলি দ্য লস অ্যামাউন্ট উইল বি কম্পেনসেটেড। তার মানে তোমার যেই অবস্থা ছিল লস হওয়ার আগে, তোমাকে শুধু সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে কিন্তু এখানে লাভ লোকসান হচ্ছে না। ইউ গট দি পয়েন্ট? বুঝছো কি? স্যার আরেকবার একটু বলেন স্যার, ইন্স্যুরেন্সের গ্রামিংটা। ইন্স্যুরেন্স এন্ড গ্যামলিং এক্ষেত্রে ডিফারেন্সিয়েট করে যারা ইন্স্যুরেন্সের এক্সপার্ট, যারা এই বইয়ের রাইটার, তো তারা এভাবে ডিফারেন্সিয়েট করেছেন যে এটা গ্যামলিং না,
গ্যামলিং না এর পেছনে তারা কি যুক্তি দিয়েছে যে এটি এখানে কোনো লাভ লোকসান হয় না, এখানে ক্ষতিপূরণ হয়, তার মানে নেচার অফ রিস্ক এটি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ইন গ্যামলিং, এটা হলো একটা যুক্তি। আর সেকেন্ডলি বলেছে ইউ নিড টু হ্যাভ ইন্স্যুরেবল ইন্টারেস্ট, তার মানে কি, তার মানে হলো দ্য প্রপার্টি অন হুইচ ইউ ওয়ান্ট টু পারচেজ পলিসি ইউ নিড টু পজেস ইট, ইউ নিড টু হ্যাভ দ্য ওনারশিপ। ফর এক্সাম্পল, if it is the life, then it should be your life or your wife's life or husband's life or a spouse, যেটি আমরা বলি লাইফের ক্ষেত্রে সেটি হতে হবে। আর if it is the property, সেক্ষেত্রে you need to have the ownership, অন্যের তোমার ফ্রেন্ডের প্রপার্টি, তোমার নেইবার প্রপার্টি, তার উপরে তুমি পলিসি কিনতে পারবে না। কিন্তু গ্যামলিং এর ক্ষেত্রে এটি করা যায়। গ্যামলিং এর ক্ষেত্রে তুমি যদি চাও যে তোমার পছন্দ কোনো একজন ব্যক্তি, তার নামে তুমি গ্যামলিং করতে পারো, যদিও তার সাথে তোমার যোগাযোগ নাই, সে কিছুই জানে না, কিন্তু তার নামে তুমি এটি করতে পারো। ক্যাসিনো খেলতে যাও, যে কোনো একজনের নামেই করো, নিজের নামে করো, অন্যের নামে করো, নো প্রবলেম। লটারি কিনো, কার নামে কিনবে কিনো, যার ইচ্ছা, কোনো কিছু না পাইলে আকাশ বাতাসের নামে কিনো, কোনো সমস্যা নেই। তো এটা করা যায়, এটা হলো গ্যামলিং এর ক্ষেত্রে হয়। বাট ইন কেস অফ ইন্স্যুরেন্স এটার সুযোগ নেই। এই দুইটি বিষয়কে তারা ডিফারেন্সিয়েট করে গ্যামলিং এর সাথে, বুঝছো এবার? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এটা হলো জেনারেল কথা। তাহলে এখন ইসলামিক পয়েন্ট অফ ভিউটা কি? ইসলামিক পয়েন্ট অফ ভিউ হলো কোনো বিজনেস করতে হলে, কোনো কন্ট্রাক্ট করতে হলে, প্রথমত যদি কন্ট্রাক্টের কথা বলি, কোনো কন্ট্রাক্ট করতে হলে দুইটা পার্টি দরকার হয়, এবং এই দুইটা পার্টির ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে, মানে দুইটা পার্টি জীবিত। তোমার সাথে আমি একটা বিজনেসের কন্ট্রাক্ট করতে পারি, কারণ আমিও জীবিত, তুমিও জীবিত, এটা ইসলামে বৈধ। কিন্তু যদি কোনো একটা পার্টি না থাকে, তার সাথে কোনো কন্ট্রাক্ট হয় না। যেমনি মনে করো বিয়ে শাদী একটি কন্ট্রাক্ট। এখন এখানে বর এবং কনে দুইজনই তো জীবিত, এখন একজন মারা গেলে কি হবে? বিয়ের কন্ট্রাক্ট আর থাকে না, বিয়ের কন্ট্রাক্ট ভ্যানিশ হয়ে যায়। এটা হলো ইসলামের নিয়ম যে both parties should be physically existed and alive, এটি হতে হবে। এটি যে কোনো কন্ট্যাক্ট করো, সোশ্যাল কন্ট্যাক্ট করো আর তুমি বিজনেস কন্ট্যাক্ট করো, যাই করো, দুইটা পার্টি থাকতে হবে। যেমনি তুমি দোকানে গিয়ে একটা বই কিনলে, এটা একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কার সাথে? দোকানদারের সাথে, তাকে তুমি টাকা দিয়েছো এবং সে তোমাকে বই দিয়েছে, মানে সেলার এন্ড পারচেজার, এই দুইজনের মধ্যে একটি কন্ট্রাক্ট হলো। এরকম দুইটা পার্টির মধ্যে দুইটা পার্টি ফিজিক্যালি এক্সিস্টেড থাকতে হবে, এটা হলো একটি নিয়ম। তো এখন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যে কন্ট্রাক্টগুলি হয়, তুমি যদি একটা পলিসি কিনতে চাও, তাহলে পলিসি কিনতে হলে কন্ট্রাক্টটা কার সাথে হয় বলো তো? কন্ট্রাক্ট কার সাথে হয়? তুমি একটা পলিসি কিনতে গিয়েছো, মনে করো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা পলিসি কিনবে, কোম্পানির কাছ থেকে কিনবে, কন্ট্রাক্টটা কার সাথে করবে তুমি? ইন্স্যুরেন্স কোম্পানির সাথে স্যার। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। এখন তুমি কোশ্চেন করো হু ইজ দ্য কোম্পানি, কোম্পানি কে? এটার আনসার খুঁজো এবার, হু ইজ দ্য কোম্পানি, কোম্পানি কে বলো? স্যার কোম্পানি তো স্যার হচ্ছে ওইদিন কি জানি বলছিলেন স্যার, হুম, দুটাই কোম্পানি কে? ব্যক্তি? কোম্পানি একটা প্রতিষ্ঠান স্যার, প্রতিষ্ঠানের সাথে এটা কি চুক্তি কোনো হবে স্যার। ব্যক্তি? না স্যার, না এটা স্যার। এটা এটা একটা ব্যক্তি না স্যার, এটা একটা প্রতিষ্ঠান। এটা একটা কিন্তু নাম, নাম এটা একটা না নাম, স্যার, একটা নামে কিন্তু একটা স্যার একজন ব্যক্তির প্রতিষ্ঠান মতে, চলে। না স্যার এটা একজন ব্যক্তির মতে তাহলে কিন্তু বিহেভিয়ার হবে স্যার, মানে তার মানে এটা একটা কোম্পানির ল, একটা আইনের আওতায় চলে। আইনটি তৈরি করেছে কে? মানুষ তৈরি করেছে, এবং সেই আইনের আওতায় এটা বৈধতা দেয়া হয়েছে যে এই নামে চললে তাকে আমরা কোম্পানি বলবো, এবং সে সবকিছু করতে পারবে, কন্ট্রাক্টও করতে পারবে।
কিন্তু এই এখতিয়ার বা এই রাইটস এটা তো ইসলামিক শরিয়া দেয় নাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামকে এই বৈধতা দেয় নাই। কারণ ইসলামে তো বললামই যে দুইটা পার্টির ফিজিক্যালি এক্সিস্টেন্স থাকতে হবে। তাহলে কোম্পানি তো কোনো ব্যক্তি না, কোম্পানি হলো আর্টিফিশিয়াল এন্টিটি। এটি একটা মানুষ আইন তৈরি করে এর বৈধতা দিয়েছে, এ কারণে চলে। কারণ মানুষ আইন তৈরি করেছে, এটা তো আর আল্লাহ তৈরি করে দেয়নি। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে কোম্পানির সাথে কন্ট্যাক্ট এটা বৈধ না। এই কারণে কেন বৈধ না? এক পার্টি নাই আর এক পার্টি স্যার আছে। কিন্তু কোম্পানির সাথেই তো কন্ট্যাক্ট করতে হবে স্যার, এখানে এখানে কোম্পানির কোনো মালিকানা মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নাই স্যার। ব্যক্তি নাই, জি স্যার। এটা আর্টিফিশিয়াল এন্টিটি। এর জি স্যার, আর্টিফিশিয়াল কাগজে কলমে অস্তিত্ব আছে, এবং সেটা কিন্তু মানুষ আইন তৈরি করে এই অস্তিত্ব দিয়েছে, এ কারণে আছে, তাই জি তো? স্যার। জি এই কারণে এটা বৈধতা নাই, ইসলামে বৈধতা নেই। কারণ ইসলামে দুইটা পার্টি থাকতে হবে, জি এবং সেটা ফিজিক্যালি থাকতে হবে, জীবিত থাকতে হবে। কারণ এরকম আর্টিফিশিয়াল কারোর সাথে কোনো কন্ট্যাক্ট হয় না। এটা হলো একটা যুক্তি। এ কারণে ইন্স্যুরেন্স কোম্পানি বলো বা যে কোনো কোম্পানি বলো, কারোর সাথেই এরকমের আর্টিফিশিয়াল এন্টিটির সাথে কন্ট্যাক্ট হয় না। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক কি? দ্বিতীয় দিক হলো আনসার্টেনটির উপরে ভিত্তি করে কোনো কন্ট্যাক্ট হয় না, যেহেতু মানুষের লিমিটেশন আছে। আমরা ফিউচার জানি না, আমরা যেহেতু ফিউচার জানি না, ফিউচারে কি হবে সেটাও জানি না। ফিউচার যেহেতু জানি না, ফিউচার সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, তো এর উপরে ভিত্তি করে কোনো কন্ট্রাক্ট, কোনো বিজনেস সেটাও হতে পারে না, কারণ ইসলাম এটার বৈধতা দেয় না। এখন মনে করো যে আম বাগান কিনে, আমের ব্যবসা যারা করে দেখবে যে আম বাগান কিনে, এখন কখন কিনে? আমের মুকুল আসার আগেই কিনে, জানো এটা? জি স্যার, বাগানগুলো আগে কিনে রাখে স্যার, মুকুল আসার যখন আগে আমের মুকুল আসেনি তখনই কিনে রাখে তখনই স্যার। বাগান কিনে। জি এখন স্যার, এইটাও একটা অবৈধ লিচু বাগান কন্ট্রাক্ট, এভাবে কিনে। এইটাও একটা অবৈধ কন্ট্রাক্ট। কারণ কি? কারণ এটা হলো আনসার্টেন, তুমি জানো না এবছর মুকুল আসবে কিনা, কতটুকু মুকুল আসবে সেটাও তুমি জানো না। তার মানে একটা আনসার্টেন বিষয়ের উপরে তুমি যে বাগানটি কিনলে এটিও বৈধ নয়। কিন্তু আম যখন গাছে দেখা যাবে যে আমার গাছে দেখো এতগুলি আম আছে, তুমি কত টাকায় কিনবে, সেটা বৈধ, কারণ সেটা তুমি তো দেখতে পাচ্ছ কি পরিমাণ আম আছে। এই ধরনের কেনা বেচা বৈধ। আর যেখানে আনসার্টেন বিষয়, যেটা তুমি জানো না, মানে স্যার রিস্ক নিয়ে কিনো এটা স্যার। হ্যাঁ আনসার্টেন, তো তুমি তো জানো না এবছর আম হবে না কি হবে কিনা, জি স্যার। কিন্তু আম যখন আসবে গাছে তখন তো তুমি দেখতে পাচ্ছ, তখন হবে, তখন বৈধ হবে। সে একটা চালাকি করে আর কি স্যার। জি। তো এখন এরকমের অনেক অবৈধ কন্ট্যাক্ট, অবৈধ কেনাবেচা, অনেক কিছুই তো আমাদের সমাজে হয়। তেমনি ভাবে ইন্স্যুরেন্সের নামেও এগুলি, কনভেনশনাল ইন্স্যুরেন্সেরও এগুলি হয়। এগুলিও ইসলাম সাপোর্ট করে না। এই জন্য কেন কেন করে না সেটা তো আমি এক্সপ্লেইন করলাম, যে আনসার্টেনটির উপরে কোনো বিজনেস, কোনো ট্রানজেকশন হয় না, কারণ আমরা তো জানি না। আর যেটা জানি না সেটা সম্পর্কে আবার কিসের বিজনেস, কিসের ট্রানজেকশন? এটা ইসলাম বৈধতা দেয় না, যদিও আমাদের সোসাইটিতে এগুলি চলছে। ইউ গট দি পয়েন্ট? কথা বুঝছো? সামি কই? এই যে স্যার। হুম, জি বুঝছো? স্যার, জি স্যার। কথা বুঝছি। যে প্রশ্নটি করছিলে যে এটা কি বৈধ হবে কিনা, জায়েজ হবে কিনা জিজ্ঞেস করলে না? জি স্যার। আচ্ছা, তো সেটা নিয়ে আমরা আলাপ করলাম। স্যার তাহলে সোজা কথা, এটা বৈধ হবে না স্যার, আপনার আলোচনায় যা বুঝলাম। মানে হবে না, বিকজ এই যে দুইটা কারণ বললাম না, একটা হলো কন্ট্রাক্ট হওয়ার জন্য দুইটা পার্টি কি থাকতে হবে, দুইটা পার্টি এক্সিস্ট করতে হবে, মানে জীবিত অস্তিত্ব থাকতে থাকতে হবে, হবে। জি স্যার। অস্তিত্ব থাকতে হবে, যেটা দেখা যায় চোখে, যে এই একটা পার্টি আর এই একটা পার্টি, জি স্যার। এরকমের থাকতে হবে। আর আরেকটি কি বললাম, যে আনসার্টেনটি,
আনসার্টেনটি, যে সম্পর্কে মানুষের কোনো নলেজ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দেয়নি যে আগামীকাল কি হবে, এটা আমরা জানি না। এটা আমরা জানি যে কালকে কি হবে, আমি বাঁচবো কিনা। তাহলে যেটি সম্পর্কে আমার নলেজ নাই, আমার নলেজ দেয়া হয়নি, আনসার্টেনটি, সেটি নিয়ে কোনো বিজনেস হয় না। এটা ইসলামে এ ধরনের বিজনেস করার সুযোগ নেই। এই কারণে আমরা এই ইন্স্যুরেন্স, কনভেনশনাল ইন্স্যুরেন্স, এটাকে আমরা কি বলবো, এটা গ্যাম্বলিং বলবো আমরা। যে গ্যাম্বলিংও এভাবেই চলে, আনসার্টেনটির উপরে চলে। তো এখানে কোনো পার্টি লাগে না, যে কেউ গিয়ে পার্টিসিপেট করতে পারে, দুইটা পার্টি থাকতে হবে, নট নেসেসারি। তাহলে ইন্স্যুরেন্স কে এ কারণে আমরা কি বলতে পারি, ইন্স্যুরেন্স ইজ এ গ্যাম্বলিং। আরবিতে বলে মাইসির, মাইসির। এখন এই গ্যাম্বলিং এর কারণে আমরা তাহলে পলিসি যদি কিনি, তাহলে এখন বলবে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি যে পলিসি কিনছে, তারা তো, আমরা তো অনেকেই কিনছি, অনেক ফ্যামিলিতেই পলিসি আছে, তাহলে কি হবে? কি হবে, আমাদের সোসাইটিতে ব্যাংকগুলিও চলছে, অনেকেই তো ফিক্সড ডিপোজিট করে, অনেকেই ব্যাংকে টাকা রাখে, অনেকেই সেভিংস সার্টিফিকেট কিনে, সঞ্চয়পত্র কিনে, এখান থেকে মাসে মাসে সুদের টাকা তুলে, তাহলে এটার কি হবে? সবই তো চলছে, তেমনি ভাবে ইন্স্যুরেন্সও চলছে। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. কি বুঝলা Yes, বলো, sir. কি বুঝলা বলো? Yes, sir. যে বিষয়টি আমরা বললাম সেটি কি, ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং। ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং এর মধ্যে তাহলে তফাৎ কি পেলাম, যে আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি তফাৎ নাই। আর যেহেতু তফাৎ নাই, তাহলে গ্যাম্বলিং এর মধ্যে পড়বে। এজন্যই বের করা হয়েছে টাকাফুল। মানে এই সমস্যাগুলি, এই গ্যাম্বলিং যে যে কারণে হয়, সেই বিষয়গুলিকে বাদ দিয়ে এটাকে হালাল করার একটা চেষ্টা, এটাকে বলা হয় ইসলামাইজেশন প্রসেস। মানে যে যেগুলি সমস্যা সেগুলিকে বাদ দিয়ে কিভাবে ভালোগুলি নেওয়া যায়, এই প্রক্রিয়াকে বলে ইসলামাইজেশন। তো এখন টাকাফুলটাও এরকম, ইসলামিক ব্যাংকিং এটিও এরকম, যে যেগুলি খারাপ ওগুলি বাদ দিয়ে ভালোগুলি কেমনে নেওয়া যায়। তো এই ধরনের চিন্তা থেকেই এসছে এই টাকাফুল, এই ইসলামিক ব্যাংকিং, এই বিষয়গুলি। তাহলে আমরা যদি এটার একটা কনক্লুশন ড্র করতে চাই, যে ইন্স্যুরেন্স এন্ড গ্যাম্বলিং, ডু ইউ এগ্রি? তো সেক্ষেত্রে তুমি যদি বলো ইয়েস আই এগ্রি, তাহলে তোমার এই যুক্তি বলতে হবে যে কেন গ্যাম্বলিং। তুমি যদি বলো নো, ইটস নট এ গ্যাম্বলিং, তাহলে বইয়ের রাইটার যে প্রথমে আমরা যেটি আলাপ করলাম, যে তারা দুইটি পয়েন্টে যুক্তি দিয়েছে, সেটি তোমাকে বলতে হবে। তো তুমি যে যেটি বলবে তার পক্ষে তোমাকে যুক্তি অ্যান্ড এক্সপ্লেনেশন এটি তোমাকে দিতে হবে। ক্লিয়ার? Yes, sir. না বুঝলে বলো, বা প্রশ্ন থাকলে বলো। তাহলে আমরা এবারে গ্যাম্বলিং ইন্স্যুরেন্স শেষ করলাম। এখন দেখব প্রিন্সিপালস। ইন্স্যুরেন্স যে বিজনেস, এটি কতগুলি প্রিন্সিপালের উপরে ভিত্তি করে এটি চলে, মানে কিছু নিয়ম নীতির উপরে চলে। কারণ নিয়ম নীতি না থাকলে তো কোনো কাজই, কোনো বিজনেস বলো, কোনো অ্যাক্টিভিটিস বলো, সেটি সঠিকভাবে চলতে পারে না। নিয়ম নীতিগুলি কি, মানে তুমি যদি মনে করো আচ্ছা একটা পলিসি কিনে আমি তো টাকা পাবো, তাহলে পলিসি কেনার পরে দেখা গেল টাকা পাওয়ার আশায় কেউ কি করলো, আর একজনকে মেরে ফেললো। কারণ কি, কারণ মেরে ফেললে তো টাকা পাওয়া যাবে।
তাহলে তো আবার এই পলিসির কারণে অপরাধ সংগঠিত হবে। এই জাতীয় এগুলিকে অ্যাভয়েড করার জন্য কিছু প্রিন্সিপাল ডেভেলপ করা হয়েছে। এই প্রিন্সিপাল গুলির উপরে বেস করেই ইন্স্যুরেন্স কোম্পানি বা তাদের বিজনেস এগুলি অপারেট হয়ে থাকে। এই প্রিন্সিপাল গুলি কি কি? এগুলি অনেক কিছু আছে, এর মধ্যে জেনারেল কন্ট্রাক্টের নিয়ম আছে, তারপরে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, আটমোস্ট গুড ফেইথ, প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি, তারপরে ডক্ট্রাইন অফ সাবরোগেশন, এরকমের ওয়ারেন্টিস, অনেকগুলি প্রিন্সিপাল রয়েছে, প্রক্সিমেট কজ, এই এই অনেকগুলি প্রিন্সিপাল, এগুলি ডিটেলসে জানতে হবে আমাদের যে প্রিন্সিপাল গুলি কি। তো আমরা আজকে এ পর্যন্ত শেষ করব, সময় আমাদের নাই। তো এই প্রিন্সিপাল গুলি যে নামগুলি বললাম এগুলির ডিটেলস আমরা আর একটা ক্লাসে আমরা আলাপ করেছিলাম, ওই ভিডিওটা আছে, আমি তোমাদের এইটা যখন আপলোড দিব ওর সাথে দিয়ে দিব। তাহলে এই যে নামগুলি বললাম শুধু এইগুলির ডিটেল ডিসকাশন এখানে পাবে, এটা দেখে নিও, ঠিক ওকে আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এই প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স এই পার্টটাও আজকের ক্লাসের সাথে ওটা এর সাথেই আমি দিয়ে দিব। তোমরা এটা এই যে নামগুলি বললাম এইগুলি ডিটেলস এখানে এটা শুনবে 15-20 মিনিট, এটা শুনলে এটা ক্লিয়ার হবে। ওকে, ওকে বুঝছো স্যার। সবাই? কোনো প্রশ্ন থাকলে বলো, না বুঝলে বলো।